সুদীপ্তবাবু, বাংলায় আরও একটা বাণিজ্য সম্মেলন এবং মমতা ব্যানার্জি খুবই খুশি, কারণ অনেক অনেক টাকা বিনিয়োগ হচ্ছে, অনেক দেশ থেকে প্রতিনিধিরা আসছেন এবং বলছেন যে আম্বানি কলকাতা থেকে পুরো পৃথিবী চালাবে ডিজিটালের মাধ্যমে, যে কারণে মমতা ব্যানার্জি খুব খুশি। না, মানে আম্বানি এখনো পর্যন্ত যে বিনিয়োগ করেছে সেটা হলো এই কেবল টিভি, কেবল সার্ভিস, আর 2 নম্বর হচ্ছে আপনার টেলিফোনের সার্ভিস। তার কেবল পেতেছেন। এবার কেবল পাতাটাকে যদি কেউ ইনভেস্টমেন্ট বলে দাবি করে তাহলে এটা ইনভেস্টমেন্ট। কলকাতা থেকে কী করে পৃথিবী চালাবে? কলকাতা থেকে বর্ধমান চালানোর ক্ষমতা নেই, কলকাতা থেকে চন্দননগর চালানোর ক্ষমতা নেই, আর কলকাতা থেকে পৃথিবী চালাবে। কলকাতার বিদ্যুতের দাম সবচেয়ে বেশি, ভারতবর্ষের অন্যতম, মানে সবচেয়ে বেশি। কলকাতায় একই সঙ্গে আমি আপনাকে আরও একটা উদাহরণ দিই। 1991 সালে গুড়গাঁও, নবী মুম্বাই এবং আমাদের নিউ টাউন একসঙ্গে 3টে সিটি তৈরি হওয়ার কথা ছিল। গুড়গাঁও আজকে ভর্তি হয়ে গেছে, গুড়গাঁও আরও এক্সটেন্ড হচ্ছে, ফরিদাবাদ এক্সটেন্ড হচ্ছে। ওদিকে আপনি দেখুন নয়ডা শেষ হয়ে গেছে, নয়ডা এক্সটেন্ড হচ্ছে। নবী মুম্বাই শেষ হয়ে গিয়ে ওরা বলছে মুম্বাই 3, আরেকটা নতুন সিটি বানাচ্ছে যেটা মুম্বাইয়ের সমান। আমাদের এই নিউ টাউনে 1/3 এখনও কাজ হয়নি এবং এর জন্য সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস দায়ী। আর উনি বলছেন যে আপনি কলকাতা থেকে নিউ টাউন চালান আগে, তারপর তো সারা পৃথিবী চালাবেন। নিউ টাউনই চালাতে বললেন না আর পৃথিবী চালাবেন, পুরোটাই মিথ্যা কথা। এগুলো সব মানে ওই লিখে দিয়েছে, একজন IAS অফিসার আছে, উনি খুব ভালো লিখতে পারেন, ওনাকে কনসালটেন্ট হিসাবে রাখা হয়েছে রিটায়ারমেন্টের পর। এই সব ড্রাফট উনি তৈরি করে দিচ্ছেন, সব মিথ্যা কথা। তিনি যখন চাকরি করতেন তখনও মিথ্যা কথা বলতেন, এখন মানে চাকরির পরেও তিনি মিথ্যা কথা বলছেন, গুছিয়ে মিথ্যা কথা বলছেন আর কি, আর কিচ্ছু না। স্যার, বিদ্যুতের কথা বলতে একটা কথা মাথায় এলো। মমতা ব্যানার্জি বলছেন যে 7 দিনে পুরো 24 ঘন্টায় বিদ্যুৎ থাকে কলকাতা, মানে পশ্চিমবঙ্গে লোডশেডিং কালচার বন্ধ হয়েছে। দেখুন, আমি বিজেপির মুখপাত্র, ফলে লোকজন মানে এক্সপেক্ট করে যে আমি CPM-এর সমালোচনা করব, কিন্তু এখানে একটা সত্যি কথা জানা দরকার। আমিও এক সময় মানে ফেস করেছি জ্যোতিবাবুর সময়কার লোডশেডিং, কিন্তু কতগুলো সত্যি কথা ফেস করা দরকার। যে টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছিল সিদ্ধার্থ শঙ্কর রায়কে ব্যান্ডেল এবং সান্তালজির শেষ 2টা ইউনিট তৈরি করার জন্য, সেইটা উনি ডাইভার্ট করে দেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম তৈরি করতে। সেটা উনি ডাইভার্ট করে দেন আমাদের এই যুবভারতী ক্রীড়াঙ্গন তৈরি করার জন্য, যার ফলে এই দুটো হয়নি। অন্যদিকে গ্রামে গ্রামে বিদ্যুৎ পাঠিয়ে দিয়েছেন গণিখান চৌধুরী, ডিমান্ড বেড়েছে। জ্যোতি বসু আসার পর এই দুটো প্রথমে করেন, পরে জ্যোতি বসু পুরো কোলাঘাটটাকে প্রায় শেষ করেন। জ্যোতি বসু মানে জ্যোতি বসুকে আমরা দোষ দিই বটে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মিসম্যাচে আমরা একসময় প্রচুর সাফার করেছি, 10 থেকে 12 বছর বা 15 বছর প্রায়। বিষয়টা জ্যোতিবাবুর হাতে ছিল না, পুরো জ্যোতিবাবুর না, এটা সিদ্ধার্থ শঙ্কর রায়, মানে যিনি মমতা ব্যানার্জির গুরু, তিনি প্রথমে এই গণ্ডগোলটি করে গেছেন। পরবর্তীকালে 1991 সালে বিদ্যুৎ মন্ত্রী হিসেবে আসেন শঙ্কর সেন, তারপরেই কিন্তু সমস্যাটা অনেকটা সমাধান হয়ে যায়। শঙ্কর সেন BE কলেজের প্রফেসর ছিলেন, পরে যাদবপুরে ভাইস চ্যান্সেলর ছিলেন। উনি আমার বাবার টিচার ছিলেন BE কলেজে, এবং তখন আমার বাবা চাকরি করতেন ওই ডিপার্টমেন্টে। আমি পুরো হিস্ট্রিটা আপনাকে একদম এক্স্যাক্ট হিস্ট্রিটা বলছি। ওই সময় যতটা জ্যোতিবাবুকে দোষ দেওয়া হয়, জ্যোতিবাবু ততটা দোষের যোগ্য না। তার কারণ কিন্তু এই মমতা ব্যানার্জির গুরু সিদ্ধার্থ শঙ্কর রায়, ইনি এই গণ্ডগোলটি করে গেছেন, এটা সাধারণ মানুষ জানে না। দ্বিতীয় বলি আপনাকে যে এই সমস্যাটা কিন্তু বিদ্যুতের সমস্যা বেশ অনেক দিন সমাধান হয়েছিল, কিন্তু এখন বিদ্যুৎ পশ্চিমবঙ্গে উদ্বৃত্ত, তার একটা বড় কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে কোনো শিল্প নেই। যে কটা শিল্প ছিল তারাও সব মোটামুটি পাত্তারি গুটিয়ে পালিয়ে যাচ্ছে। বুদ্ধবাবু যাওয়ার সময় NH6-এর দুপাশে বেশ কিছু MSME ইন্ডাস্ট্রি এটসেট্রা করে গেছিলেন, সেগুলো সব বন্ধ হয়ে গেছে। আমি বলছি, আমি কিন্তু CPM-এর মানে ভাববেন না যে বিজেপি CPM হাত মিলিয়েছে বা সামথিং, কিছু ভাববেন না আপনারা, কিন্তু সত্যিটা তো জানা দরকার। যেটা সত্যি সেটা তো মানুষকে জানতে হবে। এই বুদ্ধবাবু যাওয়ার আগে বেশ কিছু MSME ইন্ডাস্ট্রি, জরি পার্ক, তারপর ধরুন ওদিকে ডায়মন্ড পার্ক, এদিকে বেলেঘাটা গার্মেন্ট পার্ক, বেশ কিছু ভালো ইন্ডাস্ট্রি বানিয়েছিলেন। এমনকি এই যে এই আপনি নবান্নটা দেখছেন, তার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং আমার সই আছে। নবান্নটা বানানো হয়েছিল গার্মেন্ট পার্ক হিসাবে, বেলেরিয়াস গার্মেন্ট পার্ক বা কিছু একটা নাম ছিল এর, এবং হ্যাঁ, এবং ওর ডিজাইনে আমার সিগনেচার আছে। সেটা কনভার্ট হয়ে যখন জামানা চেঞ্জ হলো, এটা হয়ে গেল আপনার কি বলে সরকারি একটা সচিবালয়। ওই সচিবালয় তো নিউ টাউনে নিয়ে আসা উচিত ছিল, তা না ওখানে ওটাকে নিয়ে চলে গেছেন উনি হাওড়ায়, একটা কোথাকার ধারধারে গোবিন্দপুর। ওখানে তো বহু লোক চাকরি পেতে পারতো, আমরা আজকে বাংলাদেশের সঙ্গে কম্পিট করতে পারতাম বস্ত্রশিল্পে, সেখানে মার খেয়ে গেছি আমরা।
ফলে আমি বলছি যে মানে ব্যাপারটা যে প্রচারটা উনি করেন এই প্রচারে অনেকটাই মিথ্যে। হ্যাঁ, এটা ঠিক যে বুদ্ধবাবু জ্যোতিবাবুর সময় 34 বছরে যা যা দেওয়ার ছিল ওরা দিতে পারেনি, শিল্পতেও সেভাবে সাকসেস ওরা পায়নি। বিদ্যুৎও যদি বলেন যে বিদ্যুৎ যেটুকু করেছে আরও করা উচিত ছিল, সেই সময় কেন্দ্রের সঙ্গে গন্ডগোল করে টাকা পয়সা পায়নি, লেট হয়ে গেছে, নইলে আরও আগে প্রবলেম সলভ হতো। কিন্তু এই গত 13 বছর তো মানে কিছুই দিতে পারছেন না। স্যার, আপনি একটা একটা কথা পাওয়ার প্ল্যান্ট আপনি দেখাতে পারবেন, একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়েছে গত, উনি যে বলছেন গত 13 বছরে একটা পাওয়ার প্ল্যান্ট উনি বলুন যেটা উনি তৈরি করেছেন। স্যার, একটা কথা আপনি বললেন যে শিল্প কিছুই আসেনি, শিল্প নেই, কিন্তু মমতা ব্যানার্জি গর্বের সঙ্গে যে বিষয়গুলো ঘোষণা করছেন যে দেউচা পাচামিতে ফেব্রুয়ারিতেই কাজ শুরু হবে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি, এবং জঙ্গলমহলের কথা বলছেন, সিঙ্গুরেও কারখানা হবে বলছেন, তাহলে এইগুলো সবই মিথ্যে। দেখুন, দেউচা পাচামিতে কয়লা পাওয়া গেছে, কেন্দ্র সরকার ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীর সময় এই কয়লাটা নিত কেন্দ্র সরকার, কোল ইন্ডিয়া, যেটা নিয়ে আপনারা বহুবার আমরা দোষ দিয়েছি যে মাসুল সমীকরণ এটসেট্রা, কেন্দ্র সরকার নিয়ে চলে যেত। মোদি যে নিয়ম করেছেন যে এই কয়লা খনি এখন থেকে যার যে রাজ্যে সেই রাজ্যে করে দেওয়া হবে সেই কয়লা খনি, সে তাতে পশ্চিমবঙ্গের ভাগে এই কয়লা খনি এসছে। এবার ওই কয়লা তুলে বিক্রি করা হবে, এতে ইনভেস্টমেন্টের কী আছে? আপনি বলুন এটা কিসের শিল্প হলো? এটা কর্মসংস্থান। কয়লা খুঁড়ি, কয়লা তুলতে তো কিছু লোক চাকরি পাবেই, কিন্তু তার মানে তো এই না যে আপনি টেকনো ইন্ডিয়াতে যারা পড়ে বা প্রেসিডেন্সিতে যারা পড়ে বা সেন্ট জেভিয়ার্স কলেজে যারা পড়ে বা যাদবপুরে যারা পড়ে তাদের কি আপনি কয়লা খনিতে পাঠাবেন যে কয়লা কলকাতার বুকে 2800টি আইটি সংস্থা রয়েছে। কি 2800টি? মমতা ব্যানার্জি আইটি সংস্থা কি কয়লা তুলবে? কয়লার কথা বলছি না, যারা পড়াশুনো করে আপনি চাকরির কথা বলছেন। আমি আপনাকে বলি, কলকাতায় আইটিতে মোট যে কটা লোক কাজ করে, মোট কলকাতায় যে কটা লোক কাজ করে, ব্যাঙ্গালোরে ইনফোসিস বা আপনার চেন্নাইতে সিটিএস, একটা কোম্পানি সেই কটা লোককে কাজে রাখে, একটা কোম্পানি। কলকাতায় সব লোক আইটিতে যে কটা কাজ করে। দ্বিতীয়ত হচ্ছে কলকাতায় আইটির চাকরির স্যালারি সবচেয়ে কম ভারতবর্ষে। এর কারণ হলো আমরা সার্ভিস সেক্টরে কাজ করি, আমরা লো এন্ডের কাজগুলো করি। যারা ভালো কাজগুলো করে, হ্যাঁ, প্রোডাক্টটা তৈরি করে হায়দ্রাবাদ, প্রোডাক্ট তৈরি করে ব্যাঙ্গালোর। ইভেন দ্যাট ইজ অলসো নট সাফিসিয়েন্ট। এটা করা উচিত, মানে আমেরিকা বা চীন যে লেভেলে করছে আমরা এখনও সেই লেভেলে মানে আনতে পারছি না। এই তো দেখলেন চীন দুদিন আগে চ্যাট জিপিটির একটা বের করলো, কিন্তু তার মধ্যে আমরা বেশ কিছু ভালো সফটওয়্যার যেমন প্রোডাক্ট তৈরি করি, যেমন ইউপিআই, ওএনডিসি, বেশ কিছু ভালো সফটওয়্যার প্রোডাক্ট আমরা কিন্তু তৈরি করেছি লাস্ট 10 বছর, যেটা নাকি গেম চেঞ্জার, মানে একদম, হ্যাঁ, পিছিয়ে হলেও আমরা তৈরি করেছি। কিন্তু সার্ভিস সেক্টরেও ভালো কাজগুলো দেখবেন ব্যাঙ্গালোর করছে, হায়দ্রাবাদ করছে। সার্ভিস সেক্টরেও সবচেয়ে খারাপ কাজগুলো আসছে কলকাতায়, মানে একেবারে যেগুলো ঝর্তিবর্তি কাজ, যেগুলো কেউ করে না সেগুলো কলকাতায় পাঠায়। যে জন্য আপনি দেখবেন কলকাতায় একই কলেজ থেকে, একই টেকনো ইন্ডিয়া থেকে পাস করে যখন একজন ব্যাঙ্গালোরে জয়েন করছে একটা কোম্পানিতে, তখন যে মায়না পায় কলকাতায় 1/3 মায়না পায়। কলকাতার সব ছেলেমেয়েরা যারা প্রথম 2-3 বছর কলকাতার এই আইটিতে চাকরি পায়, তারা চেষ্টা করে কোনো রকমের 3 বছর কমপ্লিট করে আমি ব্যাঙ্গালোরে চলে যাই, ওখানে 4 গুণ টাকা মায়না পাবে। কারণ এখানে সবচেয়ে খারাপ কাজগুলো হয়, কারণ সরকার এখানে জানেই না কাদের আনতে হবে, কাদের আনতে হবে না। এই ইনফোসিসকে আনতে সময় লেগে গেল আপনার 13 বছর, কিন্তু ইনফোসিস যে লেভেলে আসার কথা ছিল, মানে যত টাকা ইনভেস্ট করার কথা ছিল আইটিতে, যে কটা লোক আনার কথা ছিল তার 1/4 লোক নিচ্ছে। তো এটাই হলো দুর্ভাগ্যের, মানে এরা জানেই না কি কাজ করতে হবে। আপনি প্রত্যেকবারই আপনাদের একটা অভিযোগ থাকে যে বাণিজ্য সম্মেলনে, মানে সম্মেলনই হয়, প্রচুর অতিথিরা আসেন, কিন্তু বিনিয়োগ কিছু হয় না। মমতা ব্যানার্জি বলছে আমি হিসেব দিচ্ছি যে 19 লক্ষ কোটি টাকা জমা পড়েছে এবং তার মধ্যে 13 লক্ষ কোটি টাকার কাজ ইতিমধ্যে হয়েছে, 6 লক্ষ কোটি টাকার কাজ চলছে। আমি আপনাকে বলছি, যদি 4 লক্ষ কোটি টাকার কাজ হতো তাহলে পশ্চিমবঙ্গের লোকেরা এরকম লাখে লাখে আজকে আপনাকে কোথাও যেতে হবে না। যদি আমি বলছি আজকে একটা বেকার থাকতো না, আপনি এখানকার যত ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক কলেজ, প্রাইভেট কলেজ, যেখানে ইচ্ছে যান, আপনি একটা ছেলে মেয়েকে খুঁজে বের করুন তো যে কলকাতায় চাকরি পেয়েছে পাস করে, ফাইনাল ইয়ারে ক্যাম্পাস ইন্টারভিউতে চাকরি পেয়েছে, কলকাতায় পেয়েছে। আপনি একজনকে খুঁজে বের করুন। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পায়, শিবপুর বি কলেজ, দুর্গাপুর বা এমনি টেকনো ইন্ডিয়া, এদের 99% চাকরি পাচ্ছে ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদে, বিদেশে চলে যাচ্ছে। তো যদি এখানে 4 লক্ষ কোটি টাকা হতো, এখানে অন্য স্টেট থেকে লোক আসতো। আপনি সর্দারজি দেখেছেন কলকাতায় লাস্ট 10 বছরে কোনো ইয়াং সর্দারজি দেখেছেন? সেই 5-এর দশকে যে সর্দারজিরা এসেছিলো তারা এখানে থাকে, কারণ বাইরে থেকে কেউ আসছে না, বাইরে থেকে কেউ চাকরি। আপনি কোনো মারাঠাকে দেখেছেন? এখান থেকে লক্ষ লক্ষ লোক আমরা বোম্বেতে যাচ্ছি, আপনি কোনো মারাঠাকে দেখেছেন লাস্ট 5 বছরে কলকাতায়? আপনার সঙ্গে বাসে ট্রামে কোথাও কোনো মারাঠার পরিচয় হয়েছে? আপনি কোনোদিন কোনো ব্যাঙ্গালোরে কোনো কন্নড়কে দেখেছেন কলকাতার রাস্তায়? একমাত্র একটা রাজ্যের লোক কলকাতায় আসে, সেটা হলো আপনার নার্স, আপনার ওই কী বলে, কেরালার নার্স।
এছাড়া আর কেউ মানে পশ্চিমবঙ্গে আসে না কাজ করতে। মানে পশ্চিমবঙ্গে মানে এখন হচ্ছে কি, প্রাইভেট স্কুল সেটাকে যদি ইনভেস্টমেন্ট বলে, আর সেটা আপনি সরকারি স্কুলের 12টা বাজিয়েছেন বলে প্রাইভেট স্কুল তৈরি হচ্ছে, প্রাইভেট হাসপাতাল, সরকারি হাসপাতালে সর্বনাশ হয়ে গেছে বলে প্রাইভেট হাসপাতাল হচ্ছে। এবার এটাকে যদি আপনি ইনভেস্টমেন্ট বলেন তাহলে সেটা ইনভেস্টমেন্ট। এবার ইনভেস্টমেন্টটা কাকে বলে বুঝতে হবে তো। আজকে দেখলাম ওই বন্দে ভারত ট্রেন আসবে, সেটাকেও ইনভেস্টমেন্ট বলছেন উনি। কেন্দ্র সরকার কলকাতায় রেল বানাচ্ছে, সারা ভারতবর্ষে মেট্রো রেল যখন হয় 50% টাকা দেয় স্টেট গভর্নমেন্ট। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে 100% টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে, যদিও কেন্দ্র নাকি কিছু দেয় না। আপনারা মানে ওয়েবসাইট খুলে দেখতে পারেন, সেখানে বলছে যে রেলের যে টাকা ইনভেস্ট হচ্ছে সেটা নাকি ওনার ইনভেস্টমেন্ট। ওই 4 লক্ষ কোটি টাকা সব জুড়ে দিয়েছে। আগামীকাল শুনবো বাজেটে যে টাকাটা খরচ হয়, বাজেটে উনি যে টাকার মায়না দিচ্ছেন সরকারি কর্মচারীদের, সেটাও উনি জুড়ে দেবেন। তারপরে দেখুন, আমি 19 লক্ষ কোটি টাকা বলেছি না আসবে, দেখুন খরচা হয়ে গেছে আমার 25 লক্ষ কোটি টাকা। তা যোগ করে দেখবেন গত 20 বছর উনি মায়না যা দিয়েছেন, সরকারি কর্মচারীদের যে মায়না দিচ্ছেন সেই টাকাটা পর্যন্ত জুড়ে দিয়েছেন। বাজেটের কথা বলতে একটা কথা মাথায় এলো যে এবার বাজেটে উনি এটা পাশও করবেন, বলছেন যে এই যে যত্রতত্র গুটকা পানের পিক এগুলো ফেললে জরিমানা হবে। কি মনে হয় কোনো নির্দিষ্ট কোনো কমিউনিটিকে কি মানে এটা মেনশন করে বা অ্যাটাক করে কি এই কথা বলা? দেখুন, তবে একটা জিনিস আমি বলছি যে যদি গুটকা এটা আমি যেটা যদি করা হয়, যে গুটকা এটসেট্রা যারা ফেলছে, আমি বলছি এদের কিন্তু ফাইন করা উচিত। এটা যদি করে এটা সঠিক কাজ করবে। কিন্তু তার সঙ্গে রাস্তা দখল করে যারা নাকি গাড়ি যাওয়ার রাস্তা দখল করে যারা ব্যবসা করছে, তাদের ধরুন আজকে দমদম থেকে নাগারবাজার আপনি যেতে পারবেন না, পুরো রাস্তাটা দেখবেন হকাররা বসে আছে। এরা সব কেউ বসিরহাট থেকে আসছে, কেউ ক্যানিং থেকে আসছে, এসে রাস্তাটা দখল করে বসে আছে। মানে অ্যাম্বুলেন্স ঢোকার রাস্তা নেই, এক একটা পাড়া আপনি দেখবেন অ্যাম্বুলেন্স ঢোকার রাস্তা নেই। তো সেগুলোকে তাহলে তুলুন, তার সঙ্গে অ্যাকশন তো নেওয়া উচিত। অ্যাডমিনিস্ট্রেশন বলে কোনো জিনিস নেই, যদি এই গুটকা ফেলা এদের ধরে এটা খুব ঠিক কাজ হবে। কিন্তু তার সঙ্গে এই রাস্তা দখল করে রাস্তা যারা নোংরা করছে তাদের ধরুন আপনি, সেটা উনি ধরছেন না। দ্যাট ইজ দ্য প্রবলেম। এখানে আপনাকে এবার শেষে একটা জিস্ট করি একটা ব্যাপারটা, যে কী করা উচিত ছিল গত 13 বছরে উনি করেননি। উনি 2009-তে যে নির্বাচনী ইস্তাহারটা প্রথম বের করেছিলেন, সেটা কমপ্লিটলি কংগ্রেস থেকে টুকে দিয়েছিলেন। সেখানে উনি বলেছিলেন আমি এসিজেড দেবো না, দেবো এটসেট্রা দেবো, সব দেবো। 2011-তে এই মুকুল তুই একটা ইস্তাহার বানা, মুকুল তখন সিপিএম থেকে, যে সিপিএমের সঙ্গে লড়তে হবে, সিপিএমের থেকে টুকে দিয়েছেন ইস্তাহার, এবং ওই ইস্তাহারে লিখেছেন আমি এসিজেড দেবো না। সমস্যাটা কী হচ্ছে, একদিকে উনি বলছেন জমি দেবো না, যার ফলে এখানে ইন্ডাস্ট্রি হওয়া সম্ভব না। একটা বড় ইন্ডাস্ট্রি আপনি বলুন না, একটা বড় ইন্ডাস্ট্রি, একটা বড় পাওয়ার প্ল্যান্ট, যেমন ধরুন বাম জামানাতে স্টিল বক্রেশ্বর, সাগরদিঘি, কোলাঘাট কিছু তো হয়েছিল। একটা পাওয়ার প্ল্যান্ট গত 14 বছরে হয়েছে। জমি দরকার তো, কোথায় জমি? বিদ্যুৎ নেই। বিদ্যুৎ আপনি সৌরশক্তি, তাতে পর্যন্ত সবার শেষে পশ্চিমবঙ্গ। সৌরশক্তিতে সারা ভারতবর্ষে যখন হচ্ছে সবার শেষে পশ্চিমবঙ্গ। নেই, বিদ্যুৎ নেই এখানে, স্টেট ট্রান্সপোর্ট পর্যন্ত নেই। আপনি সন্ধ্যেবেলা আপনি বাস পাবেন না, রাত 8টার পর আপনি যে কোনো কলকাতায় যাওয়া আপনি বাস পাবেন না আপনি, এরকম অবস্থা। এবার ঘটনা হচ্ছে যে এই অবস্থা, তাহলে আমাদের রাস্তা বেঙ্গলে এই যেখানে নাকি এত লোক সংখ্যা, একটা ছোট্ট আমাদের জাপানের মতো অবস্থা, আমাদের ভীষণ কনজেস্টেড জায়গা, এখানে আমাদের সার্ভিস ইন্ডাস্ট্রিকে আমাদের বাড়াতে হবে। সার্ভিস ইন্ডাস্ট্রি বলতে কি, এন্টারটেনমেন্ট, নাম্বার 2 সফটওয়্যার, আইটি, এই সাংবাদিকতা আপনারা করেন, এই মিডিয়ার বিজনেস, তারপর ধরুন হেলথ কেয়ার, বায়োটেক, ফার্মেসি, এআই, আগামী দিনে এআই রোবোটিক্স আসছে, যেটা একটা বড় জায়গা, এবং আমাদের এখানে জল প্রচুর। ধরুন ডেটা সেন্টার, এআই এর ডেটা সেন্টার তৈরি করতে হিউজ ইলেকট্রিসিটি দরকার এবং হিউজ ওয়াটার দরকার। আমাদের প্রতি বছর মানে দামোদরের জলে ভেসে যাচ্ছে, ঘাটাল ভেসে যাচ্ছে। আমরা এই জলটাকে তুলে আমরা এআই ডেটা সেন্টার তৈরি করতে পারি, এবং কোনো দরকার নেই যে এটা কলকাতাতেই করতে হবে। আমি এআই ডেটা সেন্টার ঘাটালেও করতে পারি, আমি এআই ডেটা সেন্টার আজকের দিনে আমি তারকেশ্বরেও করতে পারি। ওখানে মানে অ্যাবান্ডেন্ট ওয়াটার ওখানে। ঘটনা হচ্ছে যেই মাত্র উনি বলে দিলেন যে আমি এসিজেড দেবো না, এই পুরো রাস্তাটা বন্ধ হয়ে গেল। এবং এর আগে 3-4 বার উইপ্রো, ইনফোসিস এসছে। আজকে ওরা যদি আজ থেকে 10 বছর আগে ইনভেস্ট করতো, আজকে ওরা নেক্সট স্টেজে আসতো। আজকে হাইটেক ইনভেস্টমেন্টগুলো ওরা ওয়েস্ট বেঙ্গলে করতো। এখন এতদিন পর একটা লো লেভেল ইনভেস্টমেন্টে ইনফোসিস যাচ্ছে। উইপ্রো ছোট্ট একটা অফিস বসে আছে কল সেন্টার বানিয়ে। ঘটনা হচ্ছে যে এই জায়গাগুলোকে বুঝতে হবে। উনি কিন্তু অলরেডি ট্রেনটা মিস করে গেছেন, এবং মিস করার কারণ ওনার 2011-র নির্বাচনী ইস্তাহার, যেখানে উনি বলেছেন আমি জমি দেবো না, আমি এসিজেড দেবো না। জমি না দেওয়াতে কী হলো,
জমি না দেওয়াতে যে গণ্ডগোলটা হলো যে কোনো বড় শিল্প এলো না। পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে রাস্তা হচ্ছে না, পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে ফ্রেট করিডোর হচ্ছে না, পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে না, পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে বন্দর হচ্ছে না, পশ্চিমবঙ্গে আপনার বিমানবন্দর মানে আপনার সেটাকে এক্সপ্যান্ড করা যাচ্ছে না, দমদম বলুন, বাগডোগরা বলুন, কারণ উনি জমি দিতে পারছেন না। এর সঙ্গে যেখানে খুব কম জমিতে যে জায়গাটা মানে ডেভেলপ করা যেত, আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। নিউ ইয়র্ক বা টোকিওর মতো শহরের জিডিপি রাশিয়া বা কানাডার মতো অত বড় বড় দুটো দেশ, পৃথিবীর দুজন মিলিয়ে 18% ভূখণ্ড, তার থেকে এই দুটো ছোট্ট শহরের জিডিপি বেশি। জিডিপি বেশি মানে কি, তারা তার থেকে বেশি লোককে চাকরি দিচ্ছে। কেউ রাশিয়া বা কানাডায় চাকরি করতে যায় না, সবাই টোকিওতে যায় বা নিউ ইয়র্কে যাচ্ছে। লক্ষ লক্ষ লোক, টোকিওতে থাকার জায়গা নেই, নিউ ইয়র্কে থাকার জায়গা নেই, লোকে নিউ জার্সিতে থাকছে, নিউ ইয়র্কে সে চাকরি করছে। এবার ঘটনা হচ্ছে যে বোম্বের জিডিপি উত্তরপ্রদেশ এত বড় একটা রাজ্য, তার থেকে বেশি। বোম্বের জিডিপি গুজরাটে অত ভারী ইন্ডাস্ট্রি, তার থেকে বেশি। সার্ভিস সেক্টর, মেইনলি সার্ভিস সেক্টর। পশ্চিমবঙ্গে যখন জমি নেই, পশ্চিমবঙ্গে যখন এটা নেই, যে আমি যে সেক্টরগুলো বললাম, ওই সেক্টরগুলোকে এখানে আনতে হবে। এখানে মাল্টিমোডাল লজিস্টিক্স হাব বানাতে হবে। বড় এয়ারপোর্ট দরকার, বড় পোর্ট আমাদের সাউথে দরকার, যেটা মানে 20 বছর হলো যে পোর্টটা তৈরি হচ্ছে না। এই সাগরে প্রথমে বলা হলো, তারপর তাজপুরে বলা হলো, যে পোর্টটা হচ্ছে না। এটা মাল্টিমোডাল লজিস্টিক্স হাব দরকার, এবং তার সঙ্গে এই ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি, স্টক মার্কেট। আমাদের কলকাতার স্টক মার্কেট বন্ধ হয়ে পড়ে আছে। আমাদের এই জায়গাগুলোকে ভাবতে হবে। যেখানে গিফট সিটি আজকে নিয়ে চলে গেল গুজরাট, সেই সময় কলকাতায় ফাইন্যান্সিয়াল হাব হওয়ার কথা ছিল। বুদ্ধবাবু এটা আনার চেষ্টা করছিলেন। কোথায় জানেন সেটা আছে? ওই দেখবেন একটা মাদাম তুষোর একটা মিউজিয়াম আছে, ওই মিউজিয়ামটা হলো সেই ফাইন্যান্সিয়াল হাব। ওখানে 3 থেকে 4 বার মমতা ব্যানার্জি ইয়ে করেছেন, আপনার ওই টেন্ডার করেছেন, কেউ টেন্ডারে অংশগ্রহণ করেনি, এমন ইমেজ আমরা বানিয়ে রেখে দিয়েছি। আজকে ওখানে কতগুলো মূর্তি বসিয়ে রেখে দিয়েছে। একটা উত্তম কুমারের মূর্তি বসিয়ে রেখেছে, দেখবেন উত্তম কুমারের সঙ্গে মানে মুখের মিল আছে অনেকটা অনুব্রত মণ্ডলের মতো, এমন একটা মানে মূর্তি বানিয়েছে, মানে একেবারে হাসির খোরাক। তো এই হলো পশ্চিমবঙ্গের শিল্পের অবস্থা। আমি আপনাকে বলছি, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যদি গত 10 বছরে উনি যে টাকাটা ওনার এই গভর্নমেন্ট এমপ্লয়ীদের মায়না দিয়েছেন, সেটা যোগ করে যদি বলেন যে আমি এত টাকা ইনভেস্ট করেছি শিল্পের জন্য, তাহলে তো উনি আরও অনেক খরচা দেখাতে পারেন। উনি লক্ষ্মী ভাণ্ডারে যে টাকা দিয়েছেন সেটাও অ্যাড করে দিন, ঐক্যশ্রীতে যে টাকাটা দিয়ে সেটাও অ্যাড করে দিন, দিয়ে বলুন যে আমি এত টাকা ইনভেস্ট করেছি। আসলে তো সেটা না, পশ্চিমবঙ্গে কোনো শিল্প আসেনি। আর যে একটা দুটো এসছে, তার জায়গায় চলে গেছে 10টা। 10 জন এখান থেকে ব্যবসা করে বন্ধ করে চলে গেছে। এই যারা আপনি লিস্ট দেখছেন আজকে, যারা বক্তৃতা দিচ্ছে, তারা আমাদের রাজ্যের থেকে বেশি ইনভেস্ট করেছে ঝাড়খণ্ডে, আমাদের রাজ্যের থেকে বেশি ইনভেস্ট তারা করেছে ছত্তিশগড়ে, বা আপনার ওই রাজ্যে কী বলে তেলেঙ্গানায়। এরা এখানে আসে, এদের স্ক্রিপ্ট তৈরি করে দেয়। ওই একজন IAS অফিসার আছে, যার স্ত্রী নাকি একজন সবচেয়ে কম নাম্বার পেয়ে ভাইস চ্যান্সেলর হয়েছিলেন, তিনি একটা স্ক্রিপ্ট লিখে দেন, সেই স্ক্রিপ্টগুলো এই ইন্ডাস্ট্রিয়ালিস্টরা পড়ে, এটাই ওনাদের কাজ। এই হলো পশ্চিমবঙ্গের শিল্পের অবস্থা। এবং এই দুদিন এই নাট্যরঙ্গ হবে, আবার পরের বছর দেখবেন 2 দিনের জন্য আসছে ফেব্রুয়ারি মাসে।